সবাইকে গুড মর্নিং জানাচ্ছি ছাত্রছাত্রীরা। আশা করি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো এবং অ্যাসাইনমেন্ট করছো। যেহেতু তোমাদের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, অ্যাসাইনমেন্ট তোমরা করে ফেলো, ঠিক আছে? আজকে আমরা 10ম ক্লাস করব। আমরা দ্বিতীয় অধ্যায়ে আছি, তথ্য সংগ্রহ, সংক্ষিপ্তকরণ ও উপস্থাপন। গত ক্লাসে আমরা পড়েছিলাম তথ্য সম্পর্কিত বিভিন্ন বিষয়, গুণবাচক তথ্য, পরিমাণবাচক তথ্য, তারপর প্রাথমিক তথ্য, মাধ্যমিক তথ্য, সেই তথ্যগুলো কিভাবে সংগ্রহ করা হয় সেটা পড়েছিলাম। আমাদের মোট কথা তথ্য সংগ্রহ শেষ, ঠিক আছে? এখন আমরা যেটা করব সেটা হলো সেই তথ্য সংগ্রহ করার পর আমরা কি করব, তথ্যগুলো সেটা দেখব। আমরা যে তথ্য সংগ্রহ করেছি এবং সেটা একটা উদ্দেশ্য নিয়ে করেছি, সেই উদ্দেশ্য পূরণের জন্য আমরা কি করব, তথ্যগুলোকে কিভাবে, এই তথ্যগুলো নিয়ে আমরা কাজ করব এবং কিভাবে সেটা উপস্থাপন করব সেটা এখন আমরা দেখব, ঠিক আছে? তো তথ্য উপস্থাপনের 3 ধরনের উপায় আছে। হ্যাঁ, প্রথম হচ্ছে শ্রেণীকরণ বা শ্রেণীবদ্ধকরণ, সারণীকরণ বা তালিকাবদ্ধকরণ, গণসংখ্যা নিবেশন বা গণসংখ্যা বিন্যাস, ঠিক আছে? তাহলে শ্রেণীকরণ বলতে আমরা তো সাধারণত জানি যে সাজানো, ঠিক আছে? শ্রেণী করা। সারণীকরণ, তালিকাবদ্ধকরণ মানে এটা একটা ফর্মে নিয়ে আসা, হ্যাঁ, একটা টেবিলের মধ্যে নিয়ে আসতে হবে। গণসংখ্যা নিবেশনটা কি? গণসংখ্যা নিবেশনটা হচ্ছে আমরা যে তথ্যগুলো সংগ্রহ করেছি সেটা সংক্ষিপ্ত আকারে সাজানো, ঠিক আছে? আমরা এটা যদি সংক্ষিপ্ত আকারে না সাজাই তাহলে কিন্তু কাজ করতে পারবো না। এই জন্য এই গণসংখ্যা নিবেশনটা আমাদের তৈরি করতেই হবে, ঠিক আছে? এখন আসো যে শ্রেণীকরণ বা শ্রেণীবদ্ধকরণ কত প্রকারের হতে পারে, কত ধরনের হতে পারে। হ্যাঁ, তাহলে শ্রেণীবদ্ধকরণ বা শ্রেণীকরণটা হচ্ছে গিয়ে তোমার বিভিন্ন ক্যাটাগরির হতে পারে। সেটা হতে পারে যে ভৌগোলিক শ্রেণীকরণ, মানে এরিয়া ভিত্তিক হতে পারে। দ্বিতীয়ত সময় ভিত্তিক হতে পারে, পরিমাণগত হতে পারে, গুণগত শ্রেণীকরণ হতে পারে। ভৌগোলিক তো আমরা জানি, তাই না? সেটা গ্রাম হতে পারে, নির্দিষ্ট একটা ইউনিয়ন হতে পারে, এলাকা হতে পারে, থানা কিংবা জেলা কিংবা বিভাগ, ঠিক আছে? দেশভিত্তিকও হতে পারে। তাহলে এটা হচ্ছে আমাদের ভৌগোলিক শ্রেণীবদ্ধকরণ। এবার আসো সময় ভিত্তিক। আমরা আবহাওয়া অফিসের মাধ্যমে কি জানতে পারি যে আগামী 24 ঘন্টায় আমাদের তাপমাত্রার কি পরিমাণ পরিবর্তন হবে, কিংবা আজকে বৃষ্টি পড়বে কি পড়বে না, তাই না? তাহলে এই যে আমাদের তথ্য, এগুলো কিভাবে আসে, কিভাবে আমরা এই তথ্যগুলো পাই? এগুলো আমরা আবহাওয়ার যে অফিসটা আছে সেখানে প্রতিদিনের, প্রতি ঘন্টার এবং প্রতিটা মুহূর্তের একটা কি করা হয়, তথ্য সংগ্রহ করা হয় এবং বিভিন্ন পদ্ধতির মাধ্যমে আগামী 24 ঘন্টায় পূর্বাভাস দেয়া হয়। মানে আগামী 24 ঘন্টায় আমাদের আবহাওয়ার অবস্থা কি ধরনের হবে সেটা আমরা জানতে পারি, ঠিক আছে? পরিমাণগত শ্রেণীকরণ, তার মানে তোমার সংখ্যা ভিত্তিক যেটা হয়, যেমন তোমার ওজন, তোমার উচ্চতা, বয়স, তোমার পরীক্ষার নম্বর, ঠিক আছে? এগুলো হচ্ছে পরিমাণগত শ্রেণীকরণ বলা হয়। এবার গুণগত শ্রেণীকরণ, গুণ বলতেই আমরা কি জানি, কোয়ালিটি জানি। হ্যাঁ, তাহলে সেটা কি ধরনের হতে পারে? সেটা তোমার জাতি হতে পারে, তোমার ধর্ম হতে পারে, হ্যাঁ, তোমার চোখের রং হতে পারে, তোমার চুলের কালার হতে পারে, তারপর তোমার গায়ের রং হতে পারে, ঠিক আছে, কিংবা তোমার ধর্ম হতে পারে। তাহলে এগুলো হচ্ছে গুণগত শ্রেণীকরণ বলা হয়।
এবার আসো সারণীকরণ বা তালিকাবদ্ধকরণ। সারণীকরণ কিংবা তালিকাবদ্ধকরণ বলতে আমরা যেই তথ্যটা সংগ্রহ করেছি, হ্যাঁ, যেই তথ্য সংগ্রহ করেছি সেটা আমরা কিভাবে সাজাবো কিংবা কিভাবে সংগ্রহ করব। ঠিক আছে, আমরা একটা ইনফরমেশন যে কালেক্ট করব, যেমন আমার যদি ধরো 15টা প্রশ্ন হয়, হ্যাঁ, আমার যদি 15টা প্রশ্ন হয়, এই 15টা প্রশ্নকে আমাকে কি করতে হবে, এক একটা পেজে যদি আমি সংগ্রহ করি, এই পেজের যে তথ্যগুলো আছে সেগুলো আমি একটা টেবিলে নিয়ে আসব, একটা ফর্মে নিয়ে আসব। তাহলে সেটা আমি কিভাবে করব, ঠিক আছে, এটাই হচ্ছে সারণীকরণ। যেমন এখানে প্রথমেই থাকবে তোমার তালিকার নম্বর। যেমন আমার সম্পর্কিত যদি তথ্য নাও, তাহলে ধরো আমি প্রথমজন, হ্যাঁ, তাহলে আমার তালিকা নম্বর 1 হবে। হ্যাঁ, তালিকা শিরোনাম থাকবে, কি কারণে এটা আমি সংগ্রহ করছি, কিংবা আমার কাজের নাম তো একটা থাকবে, তাই না? যেমন আর্থসামাজিক বিশ্লেষণ, এটা একটা নাম হতে পারে। ঠিক আছে, এবার আসো সারি শিরোনাম, কলাম শিরোনাম। মানে সারি বলতে আমরা কি বুঝি? সাধারণত ধরো এটা একটা পেজ, হ্যাঁ, এটা একটা পেজ, এখানে তোমার সিরিয়াল নাম্বার দেওয়া থাকে, ধরো 1, এখানে তোমার যে অ্যানালাইসিস করছো সেটার নাম দেওয়া থাকবে, সাপোজ এরকম দেওয়া আছে। এখন এরকম ঘর দেওয়া থাকবে, ঠিক আছে, এরকম ঘর দেওয়া থাকবে। তাহলে এই যে ঘরগুলো দেওয়া আছে, তাহলে এটার একটা নাম হবে, ধরো এটা সিরিয়াল নাম্বার দিলাম, ঠিক আছে, এখানে একটা নাম হবে, এখানে 1 2, মানে এখানে প্রশ্নের সিরিয়াল দিলাম। হ্যাঁ, তাহলে এখানে যদি আমি ধরলাম যে বয়স, কিংবা এখানে যদি তোমার বয়স হয়ে থাকে, এখানে তোমার হচ্ছে লিঙ্গ, হ্যাঁ, তুমি পুরুষ না মহিলা, তাহলে এই যে বরাবর যে আছে, এটা হচ্ছে কি বলবো, এটাকে আমরা কলাম বলবো। কি বলবো? এটাকে আমরা কলাম বলবো। আর এই যে লম্বালম্বি যেটা আছে, প্রস্থে যেটা আছে, এটাকে আমি আবারও দেখাচ্ছি যে কোনটা কলাম এবং কোনটা রো কিংবা সারি। হ্যাঁ, যখন আমরা এরকম নেই, এটা হচ্ছে একটা সারি, ঠিক আছে, সারি। আবার এই যে লম্বালম্বিভাবে যেটা আছে সেটা হবে কি, কলাম, ঠিক আছে। তাহলে এটা হবে কলাম, লম্বালম্বি যেটা সেটা কলাম, এবং এই যে প্রস্থ অনুযায়ী যেটা সেটা হবে সারি। তাহলে এগুলোর নাম দেওয়া থাকবে, বিষয়বস্তু দেওয়া থাকবে, যেমন তোমার বয়স, তোমার লিঙ্গ, ঠিক আছে, তারপর পাদটিকা দেওয়া থাকবে। ধরো আমি এখানে বললাম যে তোমার বয়স, হ্যাঁ, বয়স ইংলিশে আমরা কি বলি, যে এইজ, হ্যাঁ, সাপোজ এইজ, এখানে আমি শুধু এ ব্যবহার করলাম, তারপর তোমার যখন লিঙ্গ আসে, তুমি পুরুষ না মহিলা, তখন আমরা সাধারণত সেক্স ইউজ করি, তাহলে এখানে আমি অ্যাস ইউজ করলাম, ঠিক আছে। তাহলে এই যে এ অ্যাস দ্বারা আমি কি বোঝাচ্ছি সেটা আমাকে নিচে লিখে দিতে হবে, ঠিক আছে। আমি যে তথ্যটা কালেক্ট করলাম, এটার তথ্যটা কালেক্ট ধরো এইখানে আমার শেষ হয়ে গেল, ঠিক আছে। তাহলে এই যে নিচে আমাকে এই পাদটিকা লিখে দিতে হবে, 6 নাম্বারটা। উৎস টিকা, যদি আমি ধরো কোনো জায়গা থেকে তথ্য নেই, তখন সেই সোর্সটা আমাকে দিতে হবে, যে আমি এই জায়গা থেকে এই তথ্যটা পেয়েছি। এবার আসো, বইয়ে একটা নমুনা দেওয়া আছে, সেটা তোমাদের দেখাচ্ছি। প্রথমে দেখো কি দেওয়া আছে, তালিকা নম্বর 1 নাম্বার,
তারপরে কি দেওয়া আছে, তালিকা শিরোনাম, ঊর্ধ্বটিকা যদি প্রয়োজন হয়, না প্রয়োজন হতেও পারে। তাহলে এই যে সারি শিরোনামটা, আর এটা হচ্ছে কলাম শিরোনাম। সারি শিরোনাম আর কলাম শিরোনাম দেওয়া আছে। এবার আসো, যদি উপকলাম থাকে, উপকলাম বলতে ধরো এখানে আমি কি বলবো, এখানে তোমার বয়স দেওয়া আছে, হ্যাঁ, কলামে তোমার বয়স দেওয়া আছে, এখানে তোমার বছর, এখানে তোমার মাস দেওয়া আছে, ঠিক। তাহলে এটা হচ্ছে উপকলাম হবে। এবার পাদটিকা আসো, এই ঠিক নিচে কিন্তু পাদটিকা থাকবে এবং উৎসটিকা তোমাকে দিতে হবে। উৎসটিকা আমরা সাধারণত ওই যে যেখান থেকে আমরা তথ্যগুলো সংগ্রহ করি, হ্যাঁ, রিলায়েবল সোর্স, বিশ্বাসযোগ্য যদি কোনো সোর্স থাকে সেটা আমাদের কি করতে হয়, উল্লেখ করতে হয়, হ্যাঁ, না হলে আমি কোথা থেকে এই ইনফরমেশন পেয়েছি সেটা কিন্তু বোঝা যায় না। আর যদি তোমার এই তথ্য সংগ্রহের উৎস যদি বিশ্বাসযোগ্য না হয়, তাহলে তোমার এই যে কাজের এটারও বিশ্বাসযোগ্যতা কিংবা মূল্যায়নটা সেরকম হবে না, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে আমাদের একটা তথ্য সংগ্রহের একটা নমুনা। হ্যাঁ, এবার আসো গণসংখ্যা বিন্যাস বা গণসংখ্যা নিবেশনটা কি। তথ্য সারিতে চলকের মানের পুনরাবৃত্তিকেই ওই মানটির গণসংখ্যা বলে। একটা হচ্ছে বিচ্ছিন্ন, আরেকটা হচ্ছে অবিচ্ছিন্ন গণসংখ্যা। এবার দেখো যে সাধারণত যদি এরকম হয় যে তোমার শ্রেণীতে, হ্যাঁ, একজনের বয়স 15, একজনের বয়স 17, আর একজনের 15, ঠিক আছে, ধরো 16, তারপর ধরো 18, হ্যাঁ, ঠিক এরকম। তাহলে এই যে 15, 17, 15, 16, 18, এগুলোকে আমি কিভাবে ছোট করে সাজাবো, দেখো এখানে যদি বয়স ধরি, হ্যাঁ, এখানে যদি বয়স ধরি আমি, যে বয়সটা যদি বলি, তাহলে ধরো আমি এখান থেকে নিলাম যে 10 থেকে 15 বছরের বয়স, হ্যাঁ, আবার 15 থেকে 20 বছরের বয়সের মধ্যে কতজন আছে। তাহলে এখানে যদি সংখ্যা লিখি, তোমার ছাত্র সংখ্যা ধরো, ছাত্র সংখ্যা যদি ধরি, তাহলে 10 থেকে 15, এই যে 15 আছে, তাহলে কয়টা, আমার এখানে 2টি। আবার 15 থেকে 20, আমরা 15 যেহেতু ওইখানে নিয়েছি, নিচে নিব না, তাহলে 15 থেকে 20 আমাদের আর কয়টা আছে, 3টা, ঠিক আছে। তাহলে এই জিনিসটাকেই আমরা বলবো যে গণসংখ্যা, ঠিক আছে। এটাই হবে আমাদের গণসংখ্যা, মানে আমি যে তথ্যটা সংগ্রহ করেছি সেই তথ্যটাকে আমি কত সুন্দর করে ছোট আকারে আমি সাজাতে পারি, হ্যাঁ, আমার কাজের সুবিধার জন্য। তাহলে এই গণসংখ্যা নিবেশন আছে 2 ধরনের। কীরকম, বিচ্ছিন্ন গণসংখ্যা এবং অবিচ্ছিন্ন গণসংখ্যা। এবার বিচ্ছিন্ন গণসংখ্যাটা কি, কিভাবে বিচ্ছিন্ন গণসংখ্যাটা তৈরি করতে হয়, হ্যাঁ, প্রস্তুত প্রণালী। বিচ্ছিন্ন বলতে আমরা বিচ্ছিন্ন চলক কিন্তু জানি, হ্যাঁ, বিচ্ছিন্ন চলক কি ছিল, যেই চলকের মান গণনাযোগ্য কিংবা সসীম, হ্যাঁ, গুণে শেষ করা যাবে। ঠিক এরকমই এখানে হচ্ছে বিচ্ছিন্ন গণসংখ্যা হচ্ছে যে গণসংখ্যা আমরা গুণে শেষ করতে পারবো, আর অবিচ্ছিন্ন গণসংখ্যা হচ্ছে যে গণসংখ্যা আমরা গুণে শেষ করতে পারবো না, ঠিক আছে। আসো আমরা দেখি যে বিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশনের প্রস্তুত প্রণালী। আমরা কিন্তু এটা করেছি ক্লাস 9, 10-এ, এটা আমরা করেছি, আমরা টালির অঙ্ক করেছি, হ্যাঁ, পরিসংখ্যানে টালির অঙ্ক করেছি, মনে আছে, দাগ টেনে টেনে আমাদের অঙ্ক করতে হতো, সেটাই কিন্তু এখানে এই বিচ্ছিন্ন গণসংখ্যা বলে। তাহলে প্রথম ধাপে কি করতে হবে, তথ্যের ক্রমবিন্যাস,
ওই যে আমি 15, 15, 16, 17, 18 লিখেছি, সেটা সুন্দর করে সাজিয়ে লিখব। ঠিক আছে, ছোট থেকে বড় সাজিয়ে লিখব। এবার তথ্য টালি চিহ্ন, হ্যাঁ, দ্বিতীয় ধাপে আসো, যে টালি চিহ্ন। টালি চিহ্ন আমাদের মনে আছে যে টালি চিহ্ন কিভাবে করতে হতো? ধরো এখানে একটা ঘর, হ্যাঁ, এখানে ওই যে সংখ্যাগুলো দেওয়া আছে, কি ছিল আমার? 15, 16, তাই না, 17, 18 এরকম ছিল না? আমরা টালি চিহ্ন কিভাবে ধরি? যে এখানে 20 থেকে 25 দেওয়া আছে সাপোজ, না, এখানে ধরো যে তোমার 10 থেকে 15 দেওয়া ছিল, তাই না? তাহলে 10 থেকে 15, 10 থেকে 15 কয়টা সংখ্যা যেন ছিল? 15, 15, 16 এরকম ছিল না? তাহলে টালি চিহ্ন হচ্ছে 10 থেকে 15, আমরা 15 নিচ্ছি, তাই না? এই এক 15, এই আরেক 15, তাই না? তাহলে এটাই হচ্ছে টালি চিহ্ন। আবার যখন 5টা হবে তখন কি হবে? 1, 2, 3, 4, 5 মাঝখান দিয়ে কেটে দিতে হয়। মনে আছে তোমাদের? আমাদের অবশ্যই মনে আছে, কারণ এই অঙ্কটা খুবই সহজ ছিল এবং সবাই করতে পছন্দ করত। তাহলে এটাই হচ্ছে আমাদের টালি চিহ্ন। হ্যাঁ, এবার আসো 3 নাম্বারে। টালি চিহ্ন করার পরে আমাদের কি করতে হতো? গণসংখ্যা তৈরি করতে হতো। কীরকম? এখানে তোমার হচ্ছে রেঞ্জ দেওয়া থাকলো, হ্যাঁ, 10 থেকে 15, 10 থেকে 15, আর এখানে হচ্ছে তোমার টালি দেওয়া ছিল 1, 2, হ্যাঁ, তাহলে এখানে আমরা কী লিখব? 2 লিখব। আবার এখানে যদি ধরো 5টা থাকে, 1, 2, 3, 4, 5, তাই না? তাহলে এখানে আমরা 5 লিখব। তাহলে এটাই হচ্ছে আমাদের কি হবে? গণসংখ্যা। ঠিক আছে, এটা হচ্ছে বিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশনের প্রস্তুত প্রণালী। ঠিক আছে, এটা কিন্তু খুবই সহজ, আমরা এর আগেও এটা করেছি। এবার আসো যে তাহলে বিচ্ছিন্ন গণসংখ্যার কিন্তু শুধুমাত্র 3টা ধাপ মনে রাখবে। কি? প্রথম হচ্ছে তথ্যের ক্রমবিন্যাস, মানে তথ্য আমরা সুন্দর করে সাজাবো, ছোট থেকে বড় সাজাবো, তারপর সেটাকে টালি চিহ্ন করব, হ্যাঁ, ওই যে কেটে কেটে আমরা টালি চিহ্ন বানাবো, দাগ টেনে টেনে। এবার তারপর গণসংখ্যা তৈরি করব, সেটাই হবে আমাদের জন্য কি? বিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশন। এবার আসো অবিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশনটা কি? অবিচ্ছিন্ন গণসংখ্যা বলতে অনেকগুলো সংখ্যা দেওয়া আছে, সেটা আমি কিভাবে একটা গণসংখ্যা নিবেশন তৈরি করব, হ্যাঁ, ছোট আকারে একটা টেবিলে কিভাবে তৈরি করব সেটাই হচ্ছে দেখব। প্রথম কি করতে হবে? পরিসর নির্ণয় করতে হবে। পরিসরটা কি? ওই যে তথ্যগুলো আমরা কালেক্ট করেছি, সংগ্রহ করেছি, সেখানে সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মানের যে পার্থক্য, মানে ব্যবধান, বিয়োগফল যেটা, সেটাই হবে পরিসর। ঠিক আছে, তাহলে প্রথম ধাপটা হচ্ছে পরিসর নির্ণয়, সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান। দ্বিতীয় ধাপে কি করতে হবে? শ্রেণীর সংখ্যা নির্ণয়, মানে আমার শ্রেণীর সংখ্যা কয়টি হবে সেটা নির্ণয় করতে হবে। শ্রেণীর সংখ্যা বলতে বুঝতে পেরেছ? এই যে আমি এখানে নিয়েছি 10 থেকে 15, হ্যাঁ, ধরো 15 থেকে 20, 20 থেকে 25, হ্যাঁ, এখানে আমি কত করে পার্থক্য নিয়েছি? 5 করে। তাহলে এইটা একটা শ্রেণী, এটা একটা শ্রেণী, হ্যাঁ, তাহলে এইগুলো কতগুলো শ্রেণীর সংখ্যা আমি নিব সেটা নির্ণয় করব আমি এই সূত্রের মাধ্যমে। ঠিক আছে, মোট তথ্য সংখ্যা বলতে কি? n, মানে আমি ধরো এখানে নিলাম যে 1, 5, 10, 15, 12, ঠিক আছে, তাহলে 1, 2, 3, 4, 5, তাহলে আমার এখানে ধরো n হচ্ছে, ক্যাপিটাল N হচ্ছে 5। ঠিক আছে, এই ক্ষেত্রে আমার কাঙ্ক্ষিত শ্রেণীর সংখ্যা কয়টি হবে?
সেটা বার করব এই তথ্যের মাধ্যমে। তাহলে কাঙ্ক্ষিত শ্রেণীর সংখ্যা স্মল কে দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, কাঙ্ক্ষিত শ্রেণীর সংখ্যা কে দ্বারা প্রকাশ করা হয়, আর এই সূত্রের মাধ্যমে আমরা সেই শ্রেণীর সংখ্যা বের করব। ধরো শ্রেণীর সংখ্যা যদি 6.2 হয়, তাহলে আমরা শ্রেণীর সংখ্যা রাখবো 6টি। আবার যদি ধরো 6.8 হয়, তাহলে আমরা শ্রেণীর সংখ্যা ধরব 7টি। ঠিক আছে, তাহলে তৃতীয় ধাপে হচ্ছে শ্রেণী ব্যাপ্তি নির্ণয়। শ্রেণী ব্যাপ্তি নির্ণয়টা হচ্ছে কি, এই যে আমি 10 থেকে 15টা নিয়েছি, হ্যাঁ, মানে এখানে যে আমি ডিফারেন্স 5 করে নিয়েছি, হ্যাঁ 5 করে নিয়েছি, এখানে 10 থেকে 20ও কিন্তু হতে পারে। ঠিক আছে, এই যে শ্রেণী ব্যবধানটা কত হবে সেটা আমরা নির্ণয় করব এই তৃতীয় ধাপে, যে এখানে শ্রেণী ব্যাপ্তি আমি কত করে নিলে পরে আমার এই কাঙ্ক্ষিত শ্রেণী সংখ্যার সমান হবে। তাহলে আসো এই শ্রেণী ব্যাপ্তি নির্ণয়ের কিন্তু দুটি পদ্ধতি আছে, একটা অন্তর্ভুক্তি পদ্ধতি আর একটা হচ্ছে বহির্ভুক্ত পদ্ধতি। এখন অন্তর্ভুক্ত পদ্ধতিটা কি দেখো, একটা উদাহরণের মাধ্যমে দেখাচ্ছি। অন্তর্ভুক্ত পদ্ধতিটা হচ্ছে, এখানে খুব ভালো করে খেয়াল করো যে এখানে কতগুলো সংখ্যা দেওয়া আছে। ঠিক আছে, তাহলে 1, 10, 7, 11, 3, 5, 4, 8, 13, 14, 15, 18, 20। এটা কিসের সংখ্যা? নিউমোনিয়ায় আক্রান্ত 10 জন রোগীর বয়স। ঠিক আছে, তাহলে এখানে যখন আমি গণসংখ্যা নিবেশন তৈরি করব, খুব ভালো করে খেয়াল করো, অন্তর্ভুক্ত পদ্ধতিতে হচ্ছে এখানে 0 থেকে 4 বছর বয়স, হ্যাঁ 0 থেকে 4 বছর বয়স, এখানে কতজন আছে একটু ভালো করে খেয়াল করে দেখো তো। 0 থেকে 4 বছর বয়স, এই একজন আছে, এই 3 আর এই 4। ঠিক আছে, তাহলে 0 থেকে 4 বছর বয়সের মধ্যে আমরা কতজন নিয়েছি? 1 জন, 2 জন, 3 জন। ঠিক আছে, আবার 5 থেকে 9, এবার আসো 5 থেকে 9 বছরের মধ্যে কতজন আছে? এই যে 5 মাঝখানে আছে, 5, 7, 8। ঠিক আছে, তাহলে কতজন হলো? 3 জন। এটা হচ্ছে অন্তর্ভুক্ত পদ্ধতি। তার মানে আমি সর্বোচ্চ সীমা এবং সর্বনিম্ন সীমা, এটা খুব ভালো করে খেয়াল করো, যে 0 থেকে কিন্তু আমি 4 ধরেছি, হ্যাঁ তারপরে আবার 5 থেকে 9 ধরেছি। এবার প্রথম শ্রেণীর ক্ষেত্রে দেখো বহির্ভুক্ত পদ্ধতিতে কি আসবে, দেখো যে এখানে নেওয়া হয়েছে 0 থেকে 5, 0 থেকে 5-এ 3 জন। এখানে কিন্তু আমি 5টা গুণে নেইনি। ঠিক আছে, মানে এখানে 5টা আমি গুনিনি, মানে হচ্ছে আমার যদি আগের তথ্যটা দেখো, সেখানে কিন্তু কি ছিল, সর্বনিম্ন ছিল 1, তারপর ছিল তোমার 3 ছিল, 4 ছিল, 5 ছিল, হ্যাঁ 5 ছিল। তাহলে 0 থেকে 5-এর মধ্যে কিন্তু আমাদের 5টা হওয়ার কথা না, কিন্তু এই 5টা কিন্তু আমি এখানে অন্তর্ভুক্ত করছি না, এটা আমি বহির্ভুক্ত রাখছি। ঠিক আছে, এই 5টা আমি কোথায় নিব? এই যে 5 থেকে 10, দ্বিতীয় লাইনে দেখো 5 থেকে যে 10টা আছে, তাহলে এই 5 থেকে 10-এর মধ্যে আমি সেই 5টা গুনবো। ঠিক আছে, 5টা গুনলে আমার এখানে 3টা আসবে। কিন্তু সব শেষে কিন্তু এখানে দেখো মোট গণসংখ্যা কত? 13। এর আগেরটা যদি দেখো, তাহলেও কিন্তু দেখবে যে মোট গণসংখ্যা 13। তার মানে আমি অন্তর্ভুক্ত পদ্ধতি করি কিংবা হচ্ছে বহির্ভুক্ত পদ্ধতি করি না কেন, আমাদের গণসংখ্যা, মোট গণসংখ্যা সমানই থাকবে। ঠিক আছে, তাহলে মোট গণসংখ্যা আমাদের সমান থাকবে। তাহলে এটাই হচ্ছে
বহির্ভুক্ত পদ্ধতি। এবার আসো চতুর্থ ধাপে হচ্ছে শ্রেণী সীমা নির্ধারণ। প্রত্যেকটি শ্রেণী সর্বোচ্চ সর্বনিম্ন মান দ্বারা নির্ধারণ করা হয়। মানে তোমার হচ্ছে সর্বোচ্চ সর্বনিম্ন মান দ্বারা সীমা নির্ধারণ করা হয়, যেমন 0 থেকে 5। তাহলে এই শ্রেণীর সর্বনিম্ন মান কি 0 এবং সর্বোচ্চ মান হচ্ছে 5। পঞ্চম ধাপে আসো টালি, আর ষষ্ঠ ধাপে আসো গণসংখ্যা। তাহলে পঞ্চম ধাপে আমরা কি করব, টালি নির্ণয় করব। ওই যে কাঠি টেনে টেনে আমরা একটা গণসংখ্যা নির্ণয় করব, ঠিক আছে। আর ষষ্ঠ ধাপে হচ্ছে সেই গণসংখ্যাটা কয়টা কাঠি আসলো সেটা আমরা পরের ঘরে গিয়ে লিখব। তাহলে এই হচ্ছে আমাদের গণসংখ্যা নিবেশন তৈরির প্রস্তুত প্রণালী। তাহলে আজকে আমরা কি কি পড়লাম? তথ্য উপস্থাপন, তথ্য উপস্থাপন, সংক্ষিপ্তকরণ, কিভাবে উপস্থাপন করতে হয় সেটা আমরা আজকে শিখলাম। পরবর্তীতে আমরা এটা কিভাবে উপস্থাপন করতে হয়, কিভাবে বিশ্লেষণ করতে হয়, সেটা আমরা পরবর্তী ক্লাসে পড়ব। তাহলে সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সাথে পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে, ঠিক আছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।